আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাক্সিস মেডিকেল স্কুলের বিশেষ আয়োজন 45 মিনিটস রিভিউ অফ প্যাথোলজির আজকের সেশনে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ফাত্তাহ সায়েম, K73 ঢাকা মেডিকেল কলেজ। আমাদের আজকে আলোচ্য টপিকটা হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেম এবং ব্রেস্টের উপর। তো বরাবরের মতো ভাই আজকেও চেষ্টা করব যেন রিটেনে যে সকল কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি আসে এবং ভাইভাতে খুব কমনলি যেগুলো ধরা হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে। এতে করে তোমরা আসন্ন যারা থার্ড প্রফ পরীক্ষার্থীরা আছো বা যখনই প্রফে বসবে তখন যেন প্রিপারেশনে তোমাদের কিছুটা হলেও উপকার হয়। ঠিক আছে? আচ্ছা। তো আজকে আমি ফার্স্টে শুরু করব হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেম দিয়ে। ভাইয়া ফিমেল জেনিটাল সিস্টেমকে ২ টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিজিজ অফ সার্ভিক্স, আরেকটা হচ্ছে ডিজিজেস অফ বডি অফ ইউটেরাস এন্ড এন্ডোমেট্রিয়াম দিয়ে। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই চলে আসছো। তো তাহলে দেরি না করে আমি আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আজকে শুরু করতে যাচ্ছি। তো যেহেতু আগেই শুরুতেই ভাই বলে দিছি যে আমরা ২ টা ভাগে ভাগ করছি ফিমেল জেনিটাল সিস্টেমকে। একটা হচ্ছে ডিজিজ অফ সার্ভিক্স। তাহলে প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে যে হোয়াট আর দ্য ডিজিজেস অফ সার্ভিক্স? তো আমরা সার্ভিক্সের ডিজিজগুলোকে ৪ টা ভাগে ভাগ করব। ফার্স্টে ভাই বলবো হচ্ছে ইনফ্লামেশন। সার্ভিক্সের ইনফ্লামেশনকে কি বলা হয়? অ্যাকিউট অ্যান্ড ক্রনিক সার্ভাইসাইটিস। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক সার্ভাইসাইটিস সাধারণত কিছু স্পেসিফিক ইনফেকশন বা অর্গানিজমের মাধ্যমে হয়ে থাকে। যেমন হচ্ছে গনোকক্কাই, ক্ল্যামাইডিয়া, মাইকোপ্লাজমা, হার্পিস সিম্পলেক্স ভাইরাস। তারপরে ২ নম্বরে যেটা সেটা হচ্ছে এন্ডোসার্ভাইকাল পলিপ। এন্ডোসার্ভাইকাল পলিপ কি? এন্ডোসার্ভাইকাল পলিপ হচ্ছে কিছু বিনাইন এক্সোফাইটিক গ্রোথ that occurs in 2 to 5% of adult women। আচ্ছা, ৩ নম্বরে ভাই বলবো হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট লেশন। প্রি ম্যালিগন্যান্ট লেশনকে কি বলা হয়? সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া অথবা স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন। আচ্ছা, ৪ নম্বরে ভাই বলবো হচ্ছে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সের সাধারণত ৪-৫ টা টাইপ আছে। যেমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তারপর হচ্ছে সার্ভাইকাল এডিনোকার্সিনোমা, এডিনোস্কোয়ামাস কার্সিনোমা আর নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা। আচ্ছা। ভাই একটু মানে উম যদি কথার মাঝখানে আটকে যাই তাহলে আজকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখো। আমি একটু অসুস্থ সো গলা মানে মাঝে, মাঝে আটকে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রি-ম্যালিগন্যান্ট যে লেশন যেটা সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া সেটা কি? সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া সেটা হচ্ছে একটা precursor lesion in the epithelium of the cervix which represents dysplastic chondrocytic lesion in the cervical epithelium which may or may not involve full thickness of the cervix but has not yet crossed the basement membrane। মানে হচ্ছে এখানে যে প্রিকারসর লেশনটা সে সার্ভিক্সের ফুল থিকনেস অফ দ্য এপিথেলিয়ামকে ইনভলভ করতেও পারে বাট নাও করতে পারে। কিন্তু যে বেসমেন্ট মেমব্রেনটা আছে এটা কখনোই ইনভলভ করবে না। কারণ এটা হচ্ছে একটা কার্সিনোমা ইন সিটু লেশন অর্থাৎ ইন সিটু লেশন। আমরা সবাই জানি যে ইন সিটু লেশন কখনোই বেসমেন্ট মেমব্রেনকে ইনভেড করতে পারে না। আচ্ছা। এর উপর ভিত্তি করে আমরা সাধারণত সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়াকে ৩ টে ভাগে ভাগ করছি। আমরা এইভাবে বলে থাকি যে 1, 2, 3। সাধারণত 1 কে আমরা বলি হচ্ছে মাইল্ড ডিসপ্লাসিয়া, 2 কে আমরা বলি হচ্ছে মডারেট ডিসপ্লাসিয়া, আর 3 যেটা সেভিয়ার ডিসপ্লাসিয়া সেটাকে আমরা বলি হচ্ছে কার্সিনোমা ইন সিটু। কেন 3 টাকেই আমরা কার্সিনোমা ইন সিটু বললাম? কারণ 3 যেটা বা সেভিয়ার ডিসপ্লাসিয়া যেটা এখানেই সাধারণত সার্ভাইকাল এপিথেলিয়ামের ফুল থিকনেস ইনভলভড হয়। কিন্তু বেসমেন্ট মেমব্রেনটা ইনভেড হয় না। যার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে কার্সিনোমা ইন সিটু। আচ্ছা। এছাড়া তুমি এই CIN 1 to 3 কে অন্যভাবে বলতে পারো। অর্থাৎ এভাবে বলতে পারো যে dysplastic change in lower 1/3 of the epithelium সেটা হচ্ছে CIN 1। CIN 2 কে বলতে পারো যে dysplastic change in the lower 2/3 of the epithelium এটা হচ্ছে CIN 2। আর ৩ নাম্বার যেটা CIN 3 যেটা এটাকে তুমি বলতে পারো যে dysplastic change involving the full thickness of the epithelium। মানে যেকোনো তোমার যেটা ইচ্ছা তুমি যেটা মনে রাখতে পারো ওই হিসেবে বললা। আচ্ছা, তবে সাধারণত এখন CIN কে আবার কারেন্টলি মানে স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন হিসেবেও ক্লাসিফাই করা হয়। তো স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন বা SIL যেটা এটা আবার ২ টাইপের। একটা হচ্ছে লো গ্রেড আর একটা হচ্ছে হাই গ্রেড। লো গ্রেড যেটা লো গ্রেড যেটা সেটাকে আমরা বলি হচ্ছে CIN 1 আর হাই গ্রেড যেটা সেটাকে আমরা বলি হচ্ছে CIN 2 আর CIN 3। আচ্ছা, এখন স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশনকে যদি আমরা ডায়াগনোস করতে চাই তাহলে সাধারণত নিউক্লিয়ার এটিপিয়াকে আইডেন্টিফিকেশন করতে হয়। ভাই কি বললাম? যে স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশনকে যদি আমরা ডায়াগনোস করতে চাই তাহলে নিউক্লিয়ার এটিপিয়া আইডেন্টিফিকেশন করতে হয়। আমরা কিভাবে নিউক্লিয়ার এটিপিয়া চিনব? নিউক্লিয়ার এটিপিয়া সাধারণত বোঝায় হচ্ছে নিউক্লিয়ার এনলার্জমেন্ট, তারপর হচ্ছে হাইপারক্রোমাসিয়া অর্থাৎ ডার্ক স্টেনিং, তারপর হচ্ছে প্রেজেন্স অফ কোয়ার্টজ ক্রোমাটিন গ্রানিউলস। ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে ভেরিয়েশন ইন দ্য সাইজ এন্ড শেপ অফ দ্য নিউক্লিয়াস। সাধারণত এই যে চারটা জিনিস ভাই বললাম এগুলোই আমরা নিউক্লিয়ার এটিপিয়া বুঝি। বুঝছেন? যেটার মাধ্যমে আমরা স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন ডায়াগনোস করতে পারবো। আচ্ছা। এবার আসি আমরা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সে।
কার্সিনোমা সার্ভিক্স এর শুরুতেই বলে দিছি যে কয়েকটা টাইপ ছিল, যেমন হচ্ছে তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমা, সার্ভাইকাল অ্যাডিনোকার্সিনোমা, অ্যাডিনোস্কোমাস কার্সিনোমা, আরেকটা ছিল নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। তোমরা তো সবাই জানো যে কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে একটা পজিটিভ এজেন্ট থাকে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে লো রিস্ক, একটা হচ্ছে হাই রিস্ক। লো রিস্ক যেটা, সেটা হচ্ছে তোমার 6 আর 11, সেটা কি করে জেনিটাল ওয়ার্ড আর লেরিঞ্জিয়াল প্যাপিলোমা করে। আর হাই রিস্ক ভেরিয়েন্ট যেটা, সেটা হচ্ছে 16, 18, 31, 33, এই চারটা ভেরিয়েন্ট সাধারণত কার্সিনোমা সার্ভিক্স করে থাকে। আচ্ছা, এটা গেল একটা পজিটিভ ফ্যাক্টর। এছাড়া কি কি রিস্ক ফ্যাক্টর আছে, যেমন একটা এজ একটা রিস্ক ফ্যাক্টর, তাই না? সাধারণত 25 থেকে 45 বছরের মহিলাদের ক্ষেত্রে কার্সিনোমা সার্ভিক্সটা কমন। এছাড়া কিছু তোমার মানে পজিটিভ বা রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে, যেমন হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তারপর হচ্ছে আর্লি ম্যারেজ, তারপর হচ্ছে আর্লি কয়টাস, ঠিক আছে, আর্লি চাইল্ড বিয়ারিং, তারপর হচ্ছে রিপিটেড প্রেগনেন্সি। কেউ যদি রিপিটেড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইনটেক করে থাকে, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস যদি কারো হয়, অথবা ওই যে প্রিকারসর লেশন যেটা ছিল, প্রেজেন্স অফ সিআইএন যদি কারো থাকে, অথবা ইনফেকশন উইথ মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। এছাড়া যদি কারো ইমিউনো সাপ্রেশন থাকে, কেউ যদি নিকোটিন নিয়ে থাকে, হাই পেরিটির হিস্ট্রি যদি থাকে, অথবা সার্টেন এইচএল টাইপ, এটাও কিন্তু হিউম্যান সার্ভাইকাল কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর জানলাম, মেইন পজিটিভ এজেন্ট জানলাম। এবার আমরা শিখবো হচ্ছে প্যাথোজেনেসিসটা কি, মানে মেকানিজমটা কিভাবে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কার্সিনোমা সার্ভিক্স করে। আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের তো দুইটা টাইপ আছে ভাই, বলে দিছি আগে। তবে সাধারণত হাই রিস্ক ভেরিয়েন্ট যেটা, সেটাই কিন্তু কার্সিনোমা সার্ভিক্স করে থাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। যেহেতু একটা ডিএনএ ভাইরাস, তাহলে সে কি কাজ করে, আমাদের যে হোস্ট সেলের ডিএনএ, এই ডিএনএর সাথে তার ডিএনএ কে ইন্টিগ্রেট করে ফেলে। এর ফলে একটা রিগ্রেসর জিন থাকে, সেটা হচ্ছে ই2। ওই রিগ্রেসর জিন ই2 এর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ফলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে দুইটা প্রোটিন আছে, ই6 আর ই7, এই দুটো কি করে তাদের বৈশিষ্ট্যটা ওভার এক্সপ্রেস করতে থাকে। এই যে তাদের বৈশিষ্ট্য ওভার এক্সপ্রেস হচ্ছে, এর ফলে ই6টা কি কাজ করে, টিপি53 বা পি53 এর সাথে বাইন্ড করে, ফলে পি53 কে সে ডিগ্রেড করে ফেলে। তখন পি53 এর যে টিউমার সাপ্রেসিং পাওয়ারটা, এটা নষ্ট হয়ে গেল। এছাড়া আরেকটা যে প্রোটিন ভেবে বলছিলাম ই7, ই7 কি কাজ করে, ই7 হচ্ছে আরবি প্রোটিনের সাথে বাইন্ড করে। ফলে আরবি প্রোটিনের যে নরমাল একটা ক্ষমতা ছিল তোমার হচ্ছে সেল টিউমার সাপ্রেস করা, ওইটা নষ্ট হয়ে যায়। এছাড়াও ই7 তোমার পি21, পি27 এর সাথে বাইন্ড করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের যে ইনহিবিশন পাওয়ারটা, ওইটাও লস করে ফেলে। সো আলটিমেটলি টিউমার সাপ্রেসিং যে ক্ষমতাটা, ওইটা নষ্ট হয়ে যাচ্ছে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে তোমার হচ্ছে কার্সিনো সার্ভিক্সটা, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণটা হয় আর কি, বুঝছো? আচ্ছা, তো আমরা জেনে গেলাম যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাধারণত স্কোয়ামাস এপিথেলিয়াম অফ দ্য সার্ভিসকে এফেক্ট করে, তাহলে কার্সিনো সার্ভিক্সের ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, প্যাথোজেনেসিসটা অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে থাকে, কখনো কখনো রিটেনেও আসে। সো এটা একটু ভালো মতো দেখিও। আমি যেটা দেখছি যে তোমাদের নোট বইয়ে এই মেকানিজমটা একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে। সো ভাই যেটা বললাম, এটা তোমরা রবিনসের নিওপ্লাসিয়া চ্যাপ্টারেও পাবে, আবার এখানেও পাবে। সো ওইটা বইলেও এটাই লিখতে চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, ফার্স্টে শিখলাম হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি কি কার্সিনোমা সার্ভিক্সের। তারপর আমরা শিখলাম হচ্ছে মেকানিজম কি। এরপর এখন আমরা শিখবো হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের একটা স্টেজিং আছে, সেই স্টেজিংটা শিখবো। স্টেজিংটা সাধারণত রিটেনে জিজ্ঞাসা করা হয় না, রিটেনে আসে না আরকি। তো ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। কি, কি স্টেজ আছে? স্টেজ হচ্ছে ৪ টা। একটা হচ্ছে স্টেজ 0, একটা হচ্ছে স্টেজ 1, একটা হচ্ছে স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তো স্টেজ 0 টা কি? স্টেজ 0 হচ্ছে সাধারণত কার্সিনোমা ইন সিটু। স্টেজ 1 কি? স্টেজ 1 হচ্ছে কার্সিনোমা কনফাইন্ড টু সার্ভিক্স। 1 এর আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন 1A, 1A1, 1A2, 1B। তো কোনটা দিয়ে কি বুঝাবে? খুব সহজেই বলে দিচ্ছি। 1A যেটা, 1A কি বুঝায়? 1A বুঝায় হচ্ছে এখানে প্রিক্লিনিক্যাল কার্সিনোমা। অর্থাৎ যে কার্সিনোমাটা শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে প্রিক্লিনিক্যাল কার্সিনোমা। স্টেজ 1A1 যেটা, এখানে কি হয় যে স্ট্রোমাতে ইনভেশন হয়। সেই স্ট্রোমাল ইনভেশন ইজ নো গ্রেটার দেন 3 মিলিমিটার অ্যান্ড নো ওয়াইডার দেন 7 মিলিমিটার। তাহলে নো গ্রেটার দেন 3 মিলিমিটার অ্যান্ড নো ওয়াইডার দেন 7 মিলিমিটার। সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ইনভেসিভ কার্সিনোমা। আচ্ছা, 1A2 যেটা, 1A2 হচ্ছে এখানে স্ট্রোমাল ইনভেশন মোর দেন 3 মিলিমিটার বাট লেস দেন 5 মিলিমিটার। আর ওই যে হরিজন্টাল ইনভেশন আগে বলছিলাম লেস দেন 7 মিলিমিটার, এটা এখানেও ঠিক আছে। আচ্ছা, আর স্টেজ 1B যেটা, 1B হচ্ছে হিস্টোলজিক্যালি মানে হিস্টোলজিক্যালি কার্সিনো দ্যাট ইজ কনফাইন্ড টু সার্ভিক্স, বাট হচ্ছে তোমার স্টেজ 1A2 থেকে বড় লেশন, ঠিক আছে? ওইটার পরিমাণটা সাধারণত বইয়ে দেওয়া থাকে না, তো এইভাবে বললেই হবে যে এটা হিস্টোলজিক্যালি মানে কনফাইন্ড টু সার্ভিক্স একটা লেশন, কিন্তু 1A2 থেকে বড়।
আচ্ছা, এবার আসি আমরা স্টেজ 2। এই স্টেজ 2 হচ্ছে কার্সিনোমা নাও এক্সটেন্ডস বিয়ন্ড দ্য সার্ভিক্স বাট নট অনটু দ্য পেলভিক ওয়াল। তাহলে সার্ভিক্সকে এক্সটেন্ড করে যাচ্ছে কিন্তু পেলভিক ওয়ালে যেতে পারতেছে না। আবার এখানে কি হয়, সে ভেজাইনাকে ইনভলভ করে কিন্তু লোয়ার থার্ড অফ দ্য ভেজাইনাকে ইনভলভ করতে পারে না। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে তোমার স্টেজ 3 তে। স্টেজ 3 তে কি হয়? স্টেজ 3 তে কার্সিনোমাটা তোমার পেলভিক ওয়ালে চলে আসে। পেলভিক ওয়ালে চলে আসে, তখন আমরা যদি রেকটাল এক্সামিনেশন করি, তখন দেখা যাবে যে টিউমার আর হচ্ছে তোমার কি বলে পেলভিক ওয়ালের মধ্যে কোনো টিউমার ফ্রি স্পেস নাই। মানে ফ্রি স্পেস থাকবে না, খালি জায়গা থাকবে না। আচ্ছা, ওই যে আমরা স্টেজ 2 তে পড়ে আসছিলাম লোয়ার থার্ড অফ দ্য ভেজাইনাকে ইনভলভ করতে পারে না। স্টেজ 3 তে কিন্তু এটা পারবে আরকি, ইনভলভ করতে পারবে। আর স্টেজ 4 যেটাই, স্টেজ 4 সাধারণত ট্রু পেলভিস থেকে কার্সিনোমাটা বের হয়ে যায়। ট্রু পেলভিস থেকে কার্সিনোমা বের হয়ে তোমার মিউকোসা অফ দি ব্লাডার রেকটামকে ইনভলভ করে। অর্থাৎ এখানে ডিসট্যান্ট মেটাস্টাসিসের কিন্তু একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, এই শিখলাম আমরা হচ্ছে স্টেজিং গুলা। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা কার্সিনোমা সার্ভিক্স ডায়াগনোসিস করা যায়। আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্ক্রিনিং, আর একটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। স্ক্রিনিং টেস্টে সাধারণত আমরা করে থাকি হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে ভায়া টেস্টও বলে বলে থাকি আমরা অনেক সময়, তাই না? যে ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। আর ২ নাম্বার স্ক্রিনিং টেস্ট যেটা, সেটা হচ্ছে প্যাপ টেস্ট। প্যাপ টেস্টকে এটা একটু পরেই ভাইয়া বলে দিচ্ছি, শেষ করে নিই এটা, ঠিক আছে? আর কনফার্মেটরি যে ইনভেস্টিগেশন, তার মধ্যে আছে তোমার হচ্ছে কলপোস্কোপিক এক্সামিনেশন। এটা কখন করব? যদি আমরা প্যাপ টেস্টে অ্যাবনরমালিটি পাই। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে সার্ভাইকাল বায়োপসি ইন হিস্টোপ্যাথোলজি। ৩ নাম্বার হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টিং। এগুলো কিভাবে বললাম? এগুলো হচ্ছে কনফার্মেটরি টেস্টগুলো বললাম। আচ্ছা, এখন যেভাবে বলছিলাম প্যাপ টেস্টটা বলবো, এখন বলি প্যাপ টেস্টটা কি। প্যাপ টেস্টটা হচ্ছে যে সাইটোলজিক্যাল প্রিপারেশন অফ দি এক্সফোলিয়েটেড সেলস কালেক্টেড ফ্রম দ্য সার্ভাইকাল ট্রান্সফরমেশন জোন দ্যাট ইজ স্টেইনড উইথ পেপানিকোয়ালো স্টেইন। বুঝছো? আচ্ছা, অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে প্যাপ টেস্টে তুমি প্রসিডিউরটা কিভাবে করবা? তো এইভাবে বলতে হয় যে একটা স্প্যাচুলা অথবা ব্রাশ নিয়ে সার্ভাইকাল ট্রান্সফরমেশন জোনটা আমরা সার্কামফারেনশিয়াল স্ক্রেপ করব। যদি আমরা সার্কামফারেনশিয়াল স্ক্রেপ করি তাহলে যে আমরা প্রোডাক্টটা পাবো, যেটা ওইটাকে আমরা স্লাইডে স্মিয়ার করে নিব, ঠিক আছে? তো এটা বলতে হবে যে সার্কামফারেনশিয়াল স্ক্রেপিং ফ্রম দ্য সার্ভাইকাল ট্রান্সফরমেশন জোন। এটুকু বললেই এনাফ। আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিস শিখে গেলাম, স্টেজিং শিখে গেলাম। এবার আসি আমরা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের কমপ্লিকেশন। কি, কি কমপ্লিকেশন হয় কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে? ২ টা। একটা হচ্ছে যদি লোকালি এক্সটেন্ড হয় তাহলে কি হবে? আর ডিসট্যান্ট মেটাস্টেসিস হলে কি হবে? যদি লোকালি এক্সটেন্ড করে তাহলে দেখা যাবে হচ্ছে তোমার ব্লাডারে অথবা ইউরেটারে এক্সটেন্ড করতে পারে। তো ব্লাডারে যদি এক্সটেন্ড করে তাহলে এখানে কি হবে? তোমার হচ্ছে ইউরেটেরাল কম্প্রেশন হবে, তারপর হচ্ছে ব্লাডার কম্প্রেশন হবে, ইউরেমিয়া ম্যানিফেস্টেশন থাকবে। আর ডিসট্যান্ট মেটাস্টেসিস হলে তো যে অর্গানে ইফেক্ট করবে ওই অর্গানের মানে প্যাথোলজিটা পাবো আরকি আমরা। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এই ছিল কার্সিনোমা সার্ভিক্স বা ওভারঅল সার্ভিক্স থেকে। এবার আমরা আসি হচ্ছে ডিজিজ অফ বডি অফ ইউটেরাস এন্ড এন্ডোমেট্রিয়াম। ওই যে শুরুতেই ভাই বলছিলাম ২ টা ভাগে ভাগ করে নিবা, তাহলে দেখবা যে পড়তে সুবিধা হচ্ছে, সময়ও কম লাগতেছে। চেষ্টা করবা যে যত গুছায় পড়া যায়। মানে হচ্ছে কি যে ধরো মানে ২ ঘন্টা ভ্যান করে না পড়ার চাইতে তুমি যদি ১ ঘন্টা গুছায় পড়ে নাও, তুমি যদি নোটপ্যাডে লিখে নাও যে আমি এই পয়েন্ট টাচ করব আমি যখন পড়বো, ঠিক আছে? তাহলে দেখবা যে পড়াটাও গুছানো হইতেছে আর মনেও থাকতেছে বেশি, বুঝছো? আচ্ছা। এবারে আসি আমরা যে বডি অফ ইউটেরাস আর এন্ডোমেট্রিয়ামে। তো এন্ডোমেট্রিয়ামে বা ইউটেরাসে কি, কি ডিজিজ হয়? আমরা যদি কিছু বলি মানে নরমাল ফার্স্টে যদি কিছু বলে নেই, যেমন ফাংশনাল এন্ডোমেট্রিয়াল ডিসঅর্ডার, তারপর হচ্ছে তোমার বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে এখানে ইনফ্লামেশন, অ্যাকিউট এন্ডোমেট্রাইটিস, ক্রনিক এন্ডোমেট্রাইটিস, তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিয়াল পলিপ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এটা আমি নরমালি একটা বললাম যে হোয়াট আর দ্য ডিজিজ অফ এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? একটু পরে আবার আমরা টিউমারস অফ এন্ডোমেট্রিয়াম বলবো বা টিউমারস অফ ইউটেরাস বলবো। তখন ওইটা যখন ভাই টিউমার আলোচনা করবো তখন একটু পরেই ভেবে বলবো। এর আগে ওই যে একটা টার্ম ইউজ করছি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, সেটা কি বা ডিইউবি বা তোমরা অনেক সময় ডাব বলে থাকো বা আমরাও বলছি এককালে। ডাবটা কি বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কি? ডাব বইলো না, ঠিক আছে? দুষ্টামি করতেছিলাম। আচ্ছা, তো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, এটা সাধারণত ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। মানে হচ্ছে কি যে ইজ এ টার্ম ইউজড ফর ইউটেরাইন ব্লিডিং দ্যাট ল্যাকস এন আন্ডারলাইং স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি। অর্থাৎ ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে যেখানে কোনো আন্ডারলাইং স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি প্রেজেন্ট থাকে না। ঠিক আছে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান হরমোন এক্সিস, ওইখানে সমস্যা। ওইখানে সমস্যা হলেই সাধারণত এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়। ঠিক আছে? আচ্ছা, গেল। তো এটার কজ আছে। কজগুলো শিখতে হবে। আমরা ৫ টা এজ গ্রুপ অনুযায়ী কজগুলো ভাগ করে নিব। কজগুলো হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা প্রিপিউবার্টাল। তারপরে আমরা এজ গ্রুপটা ভাগ করব হচ্ছে অ্যাডোলেসেন্ট।
3 নম্বরে আমরা ভাগ করব হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। 4 নম্বরে আমরা ভাগ করব হচ্ছে পেরিমেনোপজাল, 5 নম্বরে ভাগ করব হচ্ছে পোস্টমেনোপজাল। অর্থাৎ এইজ গ্রুপ অনুযায়ী একেকটা কজ। যেমন আমরা যদি প্রি পিউবার্টাল এর কথা বলি তাহলে এখানে কজ হিসেবে থাকবে হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। যদি আমরা অ্যাডোলেসেন্ট এর কজ বলি তাহলে এখানে থাকবে হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল, কোয়াগুলেশন ডিসঅর্ডারস এগুলা। যদি আমরা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ ফেজের কজগুলো বলি তাহলে রিপ্রোডাক্টিভ ফেজে থাকবে হচ্ছে কমপ্লিকেশন অফ প্রেগন্যান্সি হিসেবে কিছু কজ, যেমন হচ্ছে অ্যাবর্শন, একটোপিক প্রেগন্যান্সি, হাইড্রেটিডিফর্ম মোল, ঠিক আছে? আর হচ্ছে যদি আমরা ইউটেরাইন লেশনের কিছু কজ বলি, যেমন হচ্ছে তোমার লেমায়োমা, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, পলিপ, কার্সিনোমা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা পেরিমেনোপোজালে। পেরিমেনোপোজালে আমরা কি কি বলবো? অ্যানোভুলেটরি সাইকেল, কার্সিনোমা, হাইপারপ্লাসিয়া, পলিপ। এবার আসি আমরা পোস্ট মেনোপোজালে। পোস্ট মেনোপোজালে তাহলে আমরা কি কি বলবো? লাস্টে যে ৩ টা ভাই বলে আসছিলাম যে কার্সিনোমা, হাইপারপ্লাসিয়া, পলিপ, এই ৩ টা এখানেও আছে। কিন্তু ওই যে পেরিমেনোপোজালে একটা বলছিলাম হচ্ছে এনোভুলেটরি সাইকেল, জাস্ট এইটা বদলে গিয়ে পোস্ট মেনোপোজালে হবে হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি। তাহলে এখানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি আর এখানে ছিল হচ্ছে এনোভুলেটরি সাইকেল। তো এইভাবে মানে গুছায় তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের মনেও থাকবে বেশি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর কজ। নেক্সট যে ডিজিজটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসটা অনেক ইম্পর্টেন্ট, ভাইভাতে খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়। এন্ডোমেট্রিওসিস হচ্ছে যে প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু এট এ সাইট আদার দেন ইউটেরাস, বুঝছো? অর্থাৎ ইউটেরাসে এন্ডোমেট্রিয়াল টিস্যু প্রেজেন্ট না থেকে অন্য কোনো একটা একটোপিক সাইটে থাকতেছে। সেই অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াল টিস্যুটা হতে পারে মানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এন্ড স্ট্রোমা, অথবা দুইটাই হতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রোমা হতে পারে। আচ্ছা, তাহলে এই ডিসঅর্ডারটা সাধারণত কাদের হয়? এই ডিসঅর্ডার যেটা সাধারণত ফিমেলের অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ লাইফে হয়। সাধারণত 3rd এন্ড 4th দিকে এটা কমন। হুম? আচ্ছা, তো কিছু কমন সাইট আছে। আমি যদি ইন দ্য ডিসেন্ডিং অর্ডার ফ্রিকোয়েন্সিতে বলি, তাহলে সাইটগুলো হচ্ছে ওভারিজ, তারপর হচ্ছে ইউটেরাইন লিগামেন্ট, তারপর হচ্ছে রেক্টোভেজিনাল সেপ্টাম, তারপর হচ্ছে কার্ডিসেক, পেলভিক পেরিটোনিয়াম, লার্জ এন্ড স্মল বাওয়েল এন্ড অ্যাপেন্ডিক্স, মিউকোস অফ দি সার্ভিক্স, ভেজিনা এন্ড ফ্যালোপিয়ান টিউবস, ল্যাপারোটমি স্কার। ভাইয়া যে সিরিয়াল অনুযায়ী বলছি ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু বলতে হবে, যেহেতু এখানে একটা মানে কি বলবো যে ডিসেনসিয়া একটা আছে, ঠিক আছে? সো তোমরা যদি একটা ভাই একটা কোড হিসেবে মনে রাখি, ওটা ফালতু একটা কোড, তাও তোমরা যদি মনে রাখতে পারো কোনো সমস্যা নেই। আওয়ার, সিপিএল, এমএল। আওয়ার দিয়ে হচ্ছে ওভারি, ও দিয়ে আর কি ওভারি, ইউ দিয়ে হচ্ছে ইউটেরাইন লিগামেন্ট, আর দিয়ে হচ্ছে রেক্টোভেজিনাল সেপ্টাম। সিপিএল এর সি দিয়ে হচ্ছে কার্ডিসেক, পি দিয়ে হচ্ছে পেলভিক পেরিটোনিয়াম, এল দিয়ে হচ্ছে লার্জ এন্ড স্মল বাওয়েল এন্ড অ্যাপেন্ডিক্স। আর এমএল এর এম দিয়ে হচ্ছে মিউকোসাস অফ সার্ভিক্স, ভেজিনা এন্ড ফ্যালোপিয়ান টিউবস, আর এল দিয়ে হচ্ছে ল্যাপারোটমি স্কার। বুঝছো? মানে জাস্ট মনে রাখার সুবিধার্থে, হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ আর কি। আচ্ছা, তাহলে এই এন্ডোমেট্রিওসিসে কিছু প্যাথোজেনিস আছে। কিছু ৪ টা থিওরি আছে। একটা হচ্ছে তোমার রিগার্জিটেশন থিওরি, বিনাইন মেটাস্টাসিস থিওরি, মেটাপ্লাস্টিক থিওরি, আর একটা হচ্ছে তোমার এক্সট্রা মানে স্টেম সেল বা প্রোজেনিটরস থিওরি। আচ্ছা, রিগার্জিটেশন থিওরি যেটা, অ্যাকর্ডিং টু দিস থিওরি, যে এন্ডোমেট্রিয়াম ইজ ইমপ্লান্টেড এট অ্যাবনর্মাল সাইট। কেন? কারণ দেখা যায় যে নরমাল ওমেনের ক্ষেত্রেও তোমার হচ্ছে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন থ্রু দ্য ফ্যালোপিয়ান টিউব হতে পারে। তাহলে কিন্তু এই রিগার্জিটেশন থিওরি অনুযায়ী একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু হওয়াটা খুবই কমন। আচ্ছা, এরপর আসে বিনাইন মেটাস্টাসিস থিওরি। এই থিওরি অনুযায়ী এন্ডোমেট্রিয়াল টিস্যুটা ব্লাড ভেসেল অথবা লিম্ফেটিক্সের মাধ্যমে অন্য কোনো অর্গানে চলে যেতে পারে, যেমন লাংস, বোন, ব্রেইন। এবার আসো মেটাপ্লাস্টিক থিওরি। এখানে আছে যে endometrium could directly arise from the coelomic epithelium from which Mullerian duct originates and ultimately endometrium originates, বুঝছো? আচ্ছা, আর লাস্টে যেটা ভেবে বুঝলাম যে প্রোজেনিটর সেল থিওরি, এটা এখন ধারণা করা হয়েছে বোন মেরো থেকে হয়তো সরাসরি এন্ডোমেট্রিয়াম তৈরি হয়, বুঝছো? এই একটা থিওরি। এই 4টা থিওরি সাধারণত এন্ডোমেট্রিওসিসের জন্য পড়তে হবে। এন্ডোমেট্রিওসিসের কিছু ক্লিনিক্যাল ফিচারস আছে, যেমন হচ্ছে তোমার সেভিয়ার ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, তারপর হচ্ছে পেলভিক পেইন। পেলভিক পেইনটা কেন হয় এটা অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে। পেলভিক পেইন হয় হচ্ছে তোমার ইন্ট্রাপেলভিক ব্লিডিং অ্যান্ড ইউটেরাইন অ্যাডহেশনস এর কারণে। ইন্ট্রাপেলভিক পেইন, পেলভিক ব্লিডিং আর পেরিউটেরিন অ্যাডহেশনের কারণে সাধারণত পেলভিক পেইনটা হয়ে থাকে। আচ্ছা, তবে ভাইয়া ফার্স্টে 3টা ফিচার বললাম। সেভিয়ার ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, তারপর হচ্ছে পেলভিক পেইন। তারপরে ভাই আরো 3টা বলবো। পিআইডি কোড দিয়ে মনে রাখতে পারো, যে হচ্ছে তোমার পেইন অন ডিফিকেশন, ইন্টেস্টিনাল ডিস্টারবেন্স, ডিসইউরিয়া, পিআইডি। আচ্ছা, তারপরে আমরা শিখবো হচ্ছে এমআইডি। এমআইডি দিয়ে কি? এমআইডি দিয়ে হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, তারপর হচ্ছে ইনফার্টিলিটিস, আর এটা হচ্ছে তোমার যে চান্স অফ কার্সিনোমা, কি বুঝছো? আচ্ছা, তোমাদের যেটা সুবিধা, আমি যে মানে পিআইডি এমআইডি কোড দিয়ে বলতেছি মনে রাখতে, ওটা কোনো দরকার নেই। তোমাদের তোমরা যেটা পারো, আমি সাধারণত ছন্দ টন্দ এত ভালো বানাইতে পারি না, যার কারণে আমার কোডগুলো একটু অকওয়ার্ড আর কি, ঠিক আছে?
আচ্ছা, তো একটা কমপ্লিকেশন আসে যে চকোলেট সিস্ট ওভারি কি? চকোলেট সিস্ট ওভারি হচ্ছে ওই যে আমরা পড়ে আসছিলাম যে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সবচেয়ে কমনেস্ট সাইট হচ্ছে ওভারি। যদি ওভারিতে এন্ডোমেট্রিওসিস হয় তাহলে মানে কি? যে এটা মানে হচ্ছে যে ওভারিতে এন্ডোমেট্রিয়াল টিস্যু প্রেজেন্ট, তাই তো? তাহলে দেখা যাবে যে প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে ওভারিতে ব্লাডি ডিসচার্জ অর্থাৎ ওভারিটা ব্লাডি ডিসচার্জ দিয়ে ফিল্ড হয়ে গেছে। ওভারিতে যদি ব্লাডি ডিসচার্জ দিয়ে ফিল্ড হয়ে যায়, এই যে অ্যাকুমুলেটেড ব্লাড এটা একসময় হিমোলাইসিস হবে। হিমোলাইসিস হলে এখানে একটা ব্রাউনিশ কালার আসবে। ফ্লুইডের একটা ব্রাউনিশ কালার চলে আসবে। এই যে ব্রাউনিশ কালারটা যার কারণে এখানে একটা মানে সিস্টের মতো লার্জ একটা সিস্টিক অ্যাপিয়ারেন্স চলে আসে। তাহলে দেখো আমরা কি বলতেছি যে প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাড জমতেছে, যা এই যে ব্লাডটা হিমোলাইসিস হওয়ার কারণে এখানে একটা ব্রাউনিশ কালার আসতেছে, যার কারণে এই ওভারিটাকে একটা লার্জ সিস্টিক মাসের মতো মনে হচ্ছে। সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে চকলেট সিস্ট অফ ওভারি অথবা এন্ডোমেট্রিওমা। চকলেট সিস্ট অফ ওভারির আরেকটা নাম যে এন্ডোমেট্রিওমা, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আচ্ছা, এটার কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হিসেবে ইনফার্টিলিটি আছে, তারপর হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ঠিক আছে? এগুলা বললেই এনাফ, যথেষ্ট। এইগুলো হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে? এবার আসি আমরা হচ্ছে এডিনোমায়োসিস। এডিনোমায়োসিস কি? এডিনোমায়োসিস খুবই সোজা যে প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু উইদিন দ্য ইউটেরিন ওয়াল, সাধারণত উইদিন দ্য মায়োমেট্রিয়াম। এটারও কিছু ক্লিনিক্যাল ফিচার বা কমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে মেনোমেট্রোরেজিয়া। এটা মানে কি বোঝায়? ইরেগুলার অ্যান্ড হেভি মেন্স, মানে মেনস্ট্রুয়েশন আর কি। আচ্ছা, তারপর ২ নম্বরে আমরা বলব হচ্ছে কোলিকি ডিসমেনোরিয়া। ৩ নম্বরে এবার বলব হচ্ছে ডিসপেরোনিয়া। আর ৪ নম্বরে আমরা বলব হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম পেলভিক পেইন ঐরকম আরকি, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এডিনোমায়োসিস, তাই তো? আচ্ছা, এরপরে কোয়েশ্চেন কি? এরপরে কোয়েশ্চেন হচ্ছে ভাই বলছিলাম যে টিউমারস অফ ইউটেরাস আলাদা করে বলবো, এখন এটা বলবো। টিউমারস অফ ইউটেরাস সাধারণত আমরা ২ টা ভাগে ভাগ করে নিব যে মায়োমেট্রিয়ামে কি, কি টিউমার হয়, এন্ডোমেট্রিয়ামে কি, কি টিউমার হয়। যদি ভাইয়া বলি যে এন্ডোমেট্রিয়ামে কি, কি টিউমার হয় তাহলে ২ টা ভাগে ভাগ, বিনাইন, মালিগন্যান্ট। বিনাইনে কি, কি থাকবে? এন্ডোমেট্রিয়াল পলিপ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। মালিগন্যান্টে কি, কি থাকবে? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপরে হচ্ছে তোমার এডিনোকার্সিনোমা, তারপর হচ্ছে এডিনোসার্কোমা, মেলিগন্যান্ট মিক্সড মুলারিয়ান টিউমার, ঠিক আছে? আর মায়োমেট্রিয়াল টিউমারের ক্ষেত্রে বিনাইনে লেইমায়োমা বা ফাইব্রয়েড, আর মেলিগন্যান্টের ক্ষেত্রে লেইমায়োসার্কোমা। আচ্ছা, ভাইয়া ফার্স্টে এন্ডোমেট্রিয়ামের টিউমারগুলো শেষ করে তারপরে মায়োমেট্রিয়ামের টিউমারে আসবো। এন্ডোমেট্রিয়ামের টিউমারের যদি আমরা পড়তে চাই তাহলে একটাই পড়তে হবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তোমরা যেটা টার্ম পরীক্ষা দিয়ে দিচ্ছ এটা তো হয়তো এতদিনে খেয়াল করছোই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ২ টা টাইপ আছে, টাইপ 1 টাইপ 2। এটা অনেক সময় ম্যাডামরা জিজ্ঞাসা করে বা স্যাররা জিজ্ঞাসা করে, এটা খুবই পছন্দের একটা কোয়েশ্চেন তাদের। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তো ২ টা টাইপের। ২ টা টাইপের মধ্যে যদি আমি একটা কন্ট্রাস্ট করি, এদিকে ধরো টাইপ 1 দিলাম, এদিকে টাইপ 2 দিলাম। টাইপ 1 এর রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকবে হচ্ছে আনঅপোজড এস্ট্রোজেন, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেলাইটাস আরকি এগুলা। আর টাইপ 2 এর ক্ষেত্রে থাকবে হচ্ছে থিন ফিজিক, অ্যাট্রফি। এই ২ টো থাকবে হচ্ছে রিস্ক ফ্যাক্টর হিসেবে। টাইপ 1 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় হচ্ছে সাধারণত ৫৫ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের। আর টাইপ 2 হয় হচ্ছে ৬৫ থেকে ৭৫। ৫৫ থেকে ৬৫, ৬৫ থেকে ৭৫। টাইপ 1 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে যে মিউটেটেড জিন সেটা হচ্ছে TP53, ওটাতে হচ্ছে P10 টাইপ 1 এর ক্ষেত্রে, আর টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে P53, ঠিক আছে? আচ্ছা, টাইপ 1 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে সাধারণত মরফোলজি থাকে হচ্ছে এন্ডোমেট্রিওয়েড, আর টাইপ 2 তে সেরাস, ক্লিয়ার সেল, মেনিগনেন্ট মিক্সড মুলারিয়ান টিউমার এগুলা থাকে। টাইপ 1 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে তোমার প্রিকারসর লিশন হিসেবে হাইপারপ্লাসিয়া থাকে, আর টাইপ 2 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে প্রিকারসর লিশন হিসেবে থাকে হচ্ছে সেরাস ইন্ট্রাএন্ডোমেট্রিয়াল সেরাস এন্ডোমেট্রিয়াল ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা, ঠিক আছে? আচ্ছা, সাধারণত টাইপ 1 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা ওয়েল ডিফারেনশিয়েটেড থাকে, অর্থাৎ ইনডোলেন্ট থাকে যদি আমরা ক্লিনিক্যাল কোর্সটা বলি। আর টাইপ 2 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা পোরলি ডিফারেনশিয়েটেড থাকে। আমি যদি ক্লিনিক্যাল নেচারটা বলি তাহলে এটা অ্যাগ্রেসিভ হবে, বুঝছো? এটা রবিনসে সুন্দর করে দেওয়া আছে ভাইয়া, সবগুলো পয়েন্টই বলছি, তোমরা ওইটা আবার একটু দেখে নিও। আচ্ছা, এগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। পরীক্ষায় একটা সিনারিও আসে, দেখবা যে তোমরা ডিইউতে প্রায়ই একটা সিনারিও আসছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নিয়ে। তো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কিভাবে চিনতে পারি? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে সাধারণত সিনারিও থাকে হচ্ছে একটা পোস্ট মেনোপজাল ফিমেলের, পোস্ট মেনোপজাল ফিমেলে পারভেজেনাল ব্লিডিং এর হিস্ট্রি থাকে, আর আলসারেশনের একটা ফাইন্ডিংস পাওয়া যায়। তো পরীক্ষায় দেয় যে এটা ডায়াগনোসিস কি আর কি, কি ইনভেস্টিগেশন তুমি করবা। তো ডায়াগনোসিস তো হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ফার্স্টেই বলবো হচ্ছে তোমার হচ্ছে যে endometrial aspiration and biopsy, তারপর হচ্ছে প্যাপ টেস্ট, তারপর হচ্ছে ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কুরিটেজ, তারপর হচ্ছে তোমার হিস্টেরোস্কোপি, ট্রান্সভেজিনাল আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, বুঝছো? আর কিছু টিউমার মার্কার। এটাও এর একটা ডিউর কোয়েশ্চেন দেখবা যে ৩-৪ বার আসছে। সো এগুলোর ইনভেস্টিগেশন কিন্তু মানে পয়েন্ট করে করে শিখে নিবা।
প্যাথোলজিতে কিন্তু প্রচুর সিনারিও টাইপ কোয়েশ্চেন আসে এবং মানে ট্রিটমেন্ট তো তোমাদের আসে না, মানে ইনভেস্টিগেশন গুলাই আসে। সো পরীক্ষার আগে চেষ্টা করবা বা কোনো খাতায় চেষ্টা করবা যে যে সকল সিস্টেমের এরকম ইনভেস্টিগেশন রিলেটেড কোয়েশ্চেন থাকে ওইটা আমি আগে থেকে যেন শিখে ফেলি। কারণ চর্চা না থাকলে এক রাতে কিন্তু পরে তুমি মানে আশা করতে পারো না যে আমি ফাটায় দিব টাইপের কি ব্যাপারটা। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে কি জানি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। নেক্সট আমরা পড়বো হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম ভাবে বলছি যে বিনাইনে থাকে হচ্ছে লেইমায়োমা আর মেলিগনেন্টে থাকে হচ্ছে লেইমায়োসার্কোমা। বিনাইন লেইমায়োমা যেটা বা ফাইব্রয়েড অফ ইউটেরাস যেটা এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই আমরা পড়বো। সময় আছে, সমস্যা নেই। লেইমায়োমাটা কি? লেইমায়োমা হচ্ছে মোস্ট smooth muscle neoplasm of the myometrium বা uterus and perhaps it is the most common tumor in women. দেখা গেছে যে 75% of the reproductive age group এর মহিলাদের ক্ষেত্রে এই টিউমারটা প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, তো লেইমায়োমার মরফোলজিটা অনেক সময় আমাদের শিখা লাগে, কারণ তোমরা যে স্পেসিমেন গুলা থাকে পরীক্ষায় অস্পিতে থাকে না স্পেসিমেন, তখন দেখবে যে স্পেসিমেনেও লেইমায়োমা প্রেজেন্ট থাকে। তখন তাহলে তো অবশ্যই আমাদের লেইমায়োমার মরফোলজিটা জানতে হবে। মরফোলজিটা আমরা গ্রসলি হিস্টোলজিক্যালি, ভাই যেটা বলছি যে কোনো মরফোলজি বললেই গ্রসলি অথবা হিস্টোলজিক্যালি এই দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। গ্রসলি যদি আমি বলি কি কি পাবো, গ্রসলি হিসেবে বললে আমি পাবো হচ্ছে এখানে একটা হচ্ছে তোমার মানে শার্পলি সার্কামস্ক্রাইবড, তারপর হচ্ছে রাউন্ড, ডিসক্রিট, ফার্ম, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার একটা মানে এই টিউমারের সাইজটা ভেরিয়েবল হতে পারে। যে স্মল বেয়ারলি ভিজিবল নোডিউল টু এ বিগ সাইজ টিউমার দ্যাট ফিলস দ্য হোল পেলভিস। এরকম ২ টা টাইপেরই হতে পারে। আচ্ছা, এই লেইমায়োমার সাধারণত ৩ টা টাইপ থাকে, যে উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম অথবা উইদিন দ্য মায়োমেট্রিয়াম যেটাকে আমরা বলেছি ইন্ট্রামুরাল, তারপর হচ্ছে বেনিথ দ্য এন্ডোমেট্রিয়াম যেটাকে আমরা বলি হচ্ছে সাবমিউকোজাল, আর বেনিথ দ্য সেরোসা যেটাকে আমরা বলি সাবসেরোসাল। ৩ টে টাইপ কিন্তু অস্পিতে একেবারে ডিরেক্ট কোয়েশ্চেনে থাকে স্পেসিমেনের ক্ষেত্রে, বুঝছো? তো স্টুডেন্ট অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে কি রে ক্লাসিফিকেশন তো দেখে আসলাম না। আসলে কিন্তু এটাই ক্লাসিফিকেশন। ওই যে গ্রসলিতে যে ফাইন্ডিংস গুলো দেওয়া আছে এইটাই ক্লাসিফিকেশন। আচ্ছা, আর কি হতে পারে? অনেক সময় যে লেইমায়োমার যে লার্জ টিউমারটা সেটা কি হয়? তোমার হচ্ছে তোমার মানে রেড ডিজেনারেশন হয়। রেড ডিজেনারেশন হলে সাধারণত এখানে পেইন প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, এবার যদি আমরা হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস গুলা বলি, দেখা যাবে যে এখানে হোল্ড প্যাটার্নস অফ স্মুথ বান্ডেল থাকে যেটা হচ্ছে তোমার আনইনভলভড যে মায়োমেট্রিয়াম ওইটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে তোমার প্রতিটা ইন্ডিভিজুয়ালাইজড মাসল যে ইউনিফর্ম ইন সাইজ এন্ড শেপ হয়। এছাড়া এখানে তোমার হচ্ছে ওভাল নিউক্লিয়াস, লং স্লেন্ডার বাইপোলার সাইটোপ্লাজমিক প্রসেস থাকে, মাইটোটিক ফিগারস গুলো সাধারণত স্কার্স থাকে। তখন স্যাররা জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায় যে লেমাইমা কি শুধুমাত্র এই ইউটেরাসই হয়? তুমি বলবা জি না স্যার, লিউমাইমা আরো অনেক কিছুতে হয়, যেমন হচ্ছে এরেক্টোপাইলিতে হয়, এরেক্টোপাইলিতে হলে খুবই পেইনফুল হয়। এছাড়া তো তোমার স্ক্রোটাম, ভালভা, লেস ফ্রিকোয়েন্টলি ইন দ্য ডিপ সফট টিস্যু এন্ড গাট ওয়াল, এগুলো বলে দিলে এনাফ। লেইমাইমার কিছু কমপ্লিকেশন আছে, সেগুলো কি কি? যেমন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, তারপর হচ্ছে তোমার সাডেন পেইন, ঠিক আছে, ইম্পেয়ার্ড ফার্টিলিটি। আচ্ছা, তারপরে কিছু আছে তোমার হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ নিয়ে, যেমন হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ অ্যাবর্শন, তার হচ্ছে ফিটাল মেল প্রেজেন্টেশন, ইউটেরিন ইনার্শিয়া, পোস্টপার্টাম হেমোরেজ, চান্সটা বেড়ে যায়। আচ্ছা, এগুলো মানে লেইমাইমাটা সাধারণত যেহেতু স্পেসিমেনে কমন, সো ওইভাবেই শিখে নিবা, মরফোলজিটা শিখবা, টাইপসটা শিখবা, কমপ্লিকেশন শিখবা, তাহলেই যথেষ্ট, বুঝছো? এটা সাধারণত রিটেনে ওইরকম ডিউতে আসে নাই, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের ডিজিজ শেষ। এবার আসবো আমরা হচ্ছে ওভারিতে। ওভারিদের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা মাস্ট পড়তে হবে সেটা হচ্ছে ওভারিয়ান টিউমার। WHO ক্লাসিফিকেশন ওভারিয়ান টিউমার একটা আছে, বিশাল একটা ক্লাসিফিকেশন। ফার্স্টে হচ্ছে সারফেস এপিথেলিয়াল স্ট্রোমাল টিউমার, যেটার প্রত্যেকটাকে আমরা বিনাইন বর্ডারলাইন ম্যালিগন্যান্ট হিসেবে ভাগ করতে পারি। তো বিনাইন বর্ডারলাইন ম্যালিগন্যান্ট কি বোঝায়? বিনাইন বলতে বোঝায় হচ্ছে এখানে ওয়েল ডিফারেন্সিয়েটেড এপিথেলিয়াম উইথ নো স্ট্রোমাল ইনফেকশন। বর্ডার লাইন যেটা, বর্ডার লাইনে বোঝা যাচ্ছে যে এখানে স্টোমাল ইনভেশন মিনিমাল মানে থাকতে পারে। আর ম্যালিগনেন্ট যেটা, এখানে স্টোমাল ইনভেশন প্রেজেন্ট, ওয়েল ডিফাইন্ড স্টোমাল ইনভেশন প্রেজেন্ট। তাহলে আমরা শুধু যে বিনাইন বর্ডার লাইন ম্যালিগনেন্ট ওইভাবে না পড়ে কোনটা কি রিপ্রেজেন্ট করে এটা যেন একটু বুঝে পড়ি আর কি, তাহলে ভাইবা টেবিলে জিজ্ঞাসা করে কনফিডেন্সলি বলতে পারবো। সেটা কিন্তু রবিন্সে আছে, সো যদি কেউ ডিটেলস দেখতে চাও রবিন্স থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশনটা ভাই বলি যে সারফেস এপিথেলিয়াল স্ট্রোমাল টিউমার সেটার মধ্যে কয়েকটা আছে, যেমন সেরাস, মিউসিনাস, তারপর হচ্ছে ট্রানজিশনাল, ক্লিয়ার সেল, হ্যাঁ? তারপর হচ্ছে জার্ম সেল, তার সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার আছে। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার মধ্যে হচ্ছে তোমার গ্রানুলোসা সেল টিউমার, থেকোমা, ফাইব্রোমা, ফাইব্রোথেকোমা, সার্টুলি লিডিক সেল টিউমার, স্টেরয়েড সেল টিউমার। আচ্ছা,
আর আছে তোমার জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমারের মধ্যে টেরাটোমা আছে। টেরাটোমা আবার ম্যাচিউর আছে, ইম্যাচিউর আছে। আরেকটা আছে তোমার হচ্ছে মনোডার্মাল আরকি, বুঝছো? আচ্ছা, ২ টা ভেবে বলতেছিলাম হচ্ছে ম্যাচিউর। ম্যাচিউরটা সলিড হতে পারে, সিস্টিক হতে পারে। যদি সিস্টিক হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডার্ময়েড সিস্ট। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমার মানে জার্ম সেল টিউমারের মধ্যে ইয়কসিক টিউমার আছে, ডিসজার্মিনোমা আছে, কোরিওকার্সিনোমা আছে, এমব্রায়োনাল কার্সিনোমা আছে। আর আছে কি মেটাপ্লাস্টিক আছে। আর আছে যে মেলিগন্যান্ট নট আদারওয়াইজ ক্লাসিফাইড। এরকম মোটামুটি WHO ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ৫ টা ভাগ করব। সেই ৫ টা ভাগ লিখতে হবে, বলতে পারতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ওভারিয়ান টিউমার। তো ওভারিয়ান টিউমারের মধ্যে কিছু আমরা উম হরমোন প্রডিউসিং টিউমার শিখবো। যেমন গ্রানুলোসার সেল টিউমার যেটা সেটা থেকে এস্ট্রোজেন রিলিজ হয়। সার্টোলিলিডিক সেল টিউমার যেটা সেটা থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হয়। ঠিক আছে? কিছু শিখবো আমরা সিস্টিক লেশন অফ ওভারি। যেমন হচ্ছে ফলিকুলার এন্ড লুটিয়াল সিস্ট, তারপর হচ্ছে তোমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারপর হচ্ছে সেরাসিস্ট অ্যাডিনোমা, হ্যাঁ? তো পিকস যেহেতু বলছো বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা একটু শিখে নিতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে একটা কমপ্লেক্স এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেটা হচ্ছে একটা ৫ টা জিনিসের কম্বিনেশন। কয়টা জিনিসের কম্বিনেশন বললাম? ৫ টা। কি, কি? হাইপারএন্ড্রোজেনিজম, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্রনিক অ্যানিভুলেশন, ইম্পেয়ার্ড ফার্টিলিটি আরেকটা হচ্ছে কি? পলিসিস্টিক ওভারি। তাহলে হাইপারএন্ড্রোজেনিজম, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্রনিক অ্যানিভুলেশন, ইম্পেয়ার্ড ফার্টিলিটি, পলিসিস্টিক ওভারি। এই ৫ টা জিনিসের সমন্বয় হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই গেল। আচ্ছা, এবার আমরা বলব হচ্ছে যেভাবে বলছিলাম কয়েকটা টিউমার আমরা একটু ডিটেইলস শর্ট নোটের মতো শিখব। ফার্স্টে আমরা শিখব হচ্ছে টেরাটোমা থেকে। টেরাটোমা থেকে আমরা আসলে ডার্মোইড সিস্টেই বেশি টিকবো। তো টেরাটোমা কি? টেরাটোমা হচ্ছে একটা মিক্সড সেল টিউমার। টেরাটোমার ক্ষেত্রে যে সেলগুলা অরিজিনেট করে দেখা যায় যে মোর দ্যান 1 জার্ম সেল লেয়ার থেকে অথবা কোনো সময় ৩ টা জার্ম সেল লেয়ার থেকেই এরাইজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, টেরাটোমা হচ্ছে তোমার মোস্ট কমন জার্ম সেল টিউমার। টেরাটোমা আবার মধ্যে তোমার ম্যাচিউর আছে, ইম্যাচিউর আছে, মনোডার্ময়েড আছে। ম্যাচিউর যেটা সেটা হচ্ছে ওয়েল ডিফারেনশিয়েটেড, সেটাকে আমরা বলি বিনাইন। ম্যাচিউরের মধ্যে আবার তোমার যদি সেটা সিস্টিক হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডার্ময়েড সিস্ট। ডার্ময়েড সিস্ট কি? ডায়মন্ড সিস্ট হচ্ছে তোমার মানে ডায়মন্ড সিস্টে যদি আমি কন্টেন্ট বলি, ডায়মন্ড সিস্টে বায়োলেটর হতে পারে, সে এপিডার্মিস কন্টেন্ট করতে পারে, সে হেয়ার ফলিকল কন্টেন্ট করতে পারে, টুথ স্ট্রাকচার কন্টেন্ট করতে পারে, তারপর হচ্ছে ক্যালসিফিকেশন হতে পারে এখানে, হ্যাঁ? মানে বিচিত্র ধরনের স্ট্রাকচার থাকতে পারে, কার্টিলেজ থাকতে পারে, বোন থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে। যেহেতু সে একটা টেরাটোমা সুতরাং এখানে যে ৩ টা জার্ম লেয়ার মানে জার্ম লাইনের যে স্ট্রাকচার সবই থাকতে পারে এখানে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে ব্যাপারটা যে ওভারিতে যে ম্যাচিউর টেরাটোমাটা বা টেরাটোমাটা সেটা কিন্তু 99% ক্ষেত্রেই হচ্ছে বিনাইন। কিন্তু আমরা যে টেস্টিসের ক্ষেত্রে যে টেরাটোমা পড়ে আসছি সেটা কিন্তু অলমোস্ট অলওয়েজ মালিগন্যান্ট। ঠিক আছে? এই কন্ট্রাস্টটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে স্টুমা ওভারি। স্টুমা ওভারি কি? স্টুমা ওভারি ওইদিন যখন ভাইয়া থাইরয়েড পড়াইছি বারবার এই কথাটা উল্লেখ করতেছিলাম যে হাইপারথাইরয়েডিজমের কজ হিসেবে হচ্ছে স্টুমা ওভারি। স্টুমা ওভারি কি ছিল? স্টুমা ওভারি হচ্ছে যে গয়টার অফ দি ওভারি আরকি। যে এখানে একটোপিক থাইরয়েড টিস্যু থাকে যার কারণে থাইরয়েড হরমোন রিলিজ হয় এখান থেকে যার কারণে সেটা হাইপোথাইরয়েডিজম করতে পারে। হাইপারথাইরয়েডিজম সরি। তো হাইপারথাইরয়েডিজমের সেকেন্ডারি কজ হিসেবে আমরা ফাংশনাল স্টুমা ওভারি বলতে পারি। আচ্ছা, লাস্টলি আরেকটা আছে হচ্ছে মিক্স সিনড্রোম। মিক্স সিনড্রোম কি? মিক্স সিনড্রোম হচ্ছে একটা ট্রায়াড। মিক্স সিনড্রোম কিসের ট্রায়াড? যে এখানে হচ্ছে তোমার ইয়ে থাকে, একটা ওভারিয়ান টিউমার থাকে, তারপর হচ্ছে অ্যাসাইটিস থাকে, আর হচ্ছে তোমার হাইড্রোথোরাক্স অফ দি রাইট সাইড থাকে। তাহলে কোন ধরনের ওভারিয়ান টিউমার থাকে? এখানে সাধারণত ফাইব্রোমা থেকোমা অর্থাৎ একটা বেনাইন ওভারিয়ান টিউমার প্রেজেন্ট থাকে। ঠিক আছে? এটা কিন্তু বলতে হবে যে বেনাইন ওভারিয়ান টিউমার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি না আরেকটা কোয়েশ্চেন বাকি আছে ইয়ে থেকে। সেটা কি? যে এই যে আমরা এতগুলা বললাম কোন টিউমার মার্কার অ্যাসোসিয়েটেড থাকে। দেখা গেছে যে যদি আমি ইয়ে বলি মানে আলাদা, আলাদা করে বলি যে HCG বলি তাহলে কোরিওকার্সিনোমা। তারপর যদি আলফা ফেটোপ্রোটিন বলি তাহলে টেরাটোমা। তারপর হচ্ছে তোমার LDH যদি বলি তাহলে ডিসজার্মিনোমা। তারপরে ওভারিয়ান কার্সিনোমা বলে CA125 টিউমার মার্কারটা প্রেজেন্ট। বুঝছো? মানে তোমার বিভিন্ন ওভারিয়ান টিউমারের জন্য বিভিন্ন ওভারিয়ান মার্কার থাকে আরকি। বুঝছো? ওইটা একটু শিখে নিবা। ইয়েতে আছে, নোটবই আছে, গাইডে আছে, রবিনসে আছে। তোমরা যেখান থেকে পারো ওটা শিখে নিও। আচ্ছা। এরপরে আমরা যে কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে গেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। ঠিক আছে? আমাদের মোটামুটি ফিমেল জেনিটাল সিস্টেমের মানে বিনাইন বলো, মালিগন্যান্ট কন্ডিশন বলো সবই পড়া শেষ। এবার আসি আমরা হচ্ছে গেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। গেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ কি, কি আছে? এখানে ৪ টা ডিজিজ আছে। একটা হচ্ছে হাইডেটিডিফর্ম মোল, তারপর হচ্ছে ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট ট্রোফোপ্লাস্টিক টিউমার। হাইডেটিডিফর্ম মোল যদিও রিটেনে আসে না কিন্তু আমরা অনেক সময় স্পেসিমেন হিসেবে পেয়ে থাকি। দেখছো হয়তো তোমরা যে আঙ্গুরের মতো স্ট্রাকচার গুলা থাকে হাইডেটিডিফর্ম মোলের ক্ষেত্রে। খুবই সহজ একটা আমরা কি করি যে আছে না যে স্পেসিমেন স্যাররা বসাইতেছে আমরা দরজার বাইরে থেকে উকি দিতে থাকি। তখন এই আঙ্গুরের মতো স্ট্রাকচার এটা দেখলে তো খুশিতে পাগল হয়ে যাই যে হাইডেটিডিফর্ম মোল আসছে এটা পারবো এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো হাইডেটিডিফর্ম মোল কি?
আইডেন্টিটি ফর মোল হচ্ছে আবার এটা আবার ইয়ে থাকে যে তোমার ফলস প্রেগন্যান্সি রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? আইডেন্টিটি ফর মোলে তোমার হচ্ছে কেন ফলস প্রেগন্যান্সি প্রেজেন্ট হতে পারে? কারণ এখানে সাধারণত যে সেরাম এইচসিজি লেভেলটা এটা এলিভেটেড হয়ে যায়, ঠিক আছে? আইডেন্টিটি ফর মোলের তোমার হচ্ছে ২ টা ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে পার্শিয়াল। কমপ্লিটে যেটা, কমপ্লিটে সাধারণত হচ্ছে তোমার ক্যারিওটাইপ থাকে হচ্ছে 46 XX অথবা XY। অর্থাৎ ইয়ে আরকি, আর ইয়েতে তোমার পার্শিয়ালে থাকে হচ্ছে 69 XXY, অর্থাৎ ট্রিপ্লয়েডই থাকে। আচ্ছা, কমপ্লিটের ক্ষেত্রে ফিটাল টিস্যু ব্লাড ভেসেল অ্যাবসেন্ট থাকে। যে হাইড্রোপিক থাকে ওইটা ইডিমাটাস হাইড্রোপিক ভিলাই থাকে। আর পার্শিয়াল ইয়ের ক্ষেত্রে হাইড্রেটিভ মোলের ক্ষেত্রে লেস ইডিমাটাস থাকে। আমরা যদি ইনভেস্টিগেশন করি হাইড্রেটিভ মৌলে, তাহলে আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যাবে হচ্ছে স্নোস্টোম অ্যাপিয়ারেন্স পাবো আমরা। এইচসিজি লেভেল যদি দেখি তাহলে অনেক এলিভেটেড থাকবে। তারপর ইউরিন এইচসিজি যদি দেখি, প্রেগন্যান্সি টেস্ট করি, এটা কিন্তু ফলস থাকতে পারে। সরি মানে পজিটিভ থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আমরা যদি বায়োপসি করি তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যাবে যে গ্রেপ শেপড মাস, ঠিক আছে? আর মাইক্রোস্কোপিক্যালি দেখা যাবে যে এখানে স্ট্রোমাল টিস্যুটা মার্কড থিনিং হয়ে গেছে, ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকে না, মার্কড প্রলিফারেশন অফ সিনসাইশিয়াল এন্ড সাইটোট্রোমোপ্লাস্টিক এপিথেলিয়াম, ঠিক আছে? তো জেস্টেশনাল ট্রোমোপ্লাস্টিক ডিজিজ থেকে হাইড্রেটিভ মোলটা একটু সুন্দর করে দেখে নিবা। ডেফিনিশন কি, কাদের হয়, এটা সাধারণত ফার এন্ডস অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কেন এটা মানে প্রেগন্যান্সি মিমিক করতে পারে, এটার মাইক্রোস্কোপিক ফিচার কি, কমপ্লিট আর পার্শিয়াল হাইড্রেটিভ মোলে পার্থক্য কি, কোনটাতে এমব্রায়ো প্রেজেন্ট থাকে, কোনটাতে এমব্রায়ো প্রেজেন্ট থাকে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ব্রেস্টে। আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল আজকের ব্রেস্ট। ব্রেস্ট থেকে আমরা যেকোনো সিস্টেম যখন যখন পড়ি তখন আমরা কি করি যে টিউমার এগুলো শিখে নিই। তো আমরা ব্রেস্টের ফার্স্টে টিউমারটা পড়ে নিব, যে ক্লাসিফিকেশন অফ ব্রেস্ট টিউমার। এটা আমরা ২ টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্ট্রমাল আর একটা হচ্ছে প্যারেনকাইমাল। স্ট্রমাল যদি টিউমার বলি সেটাকে আবার ২ টা ভাগে ভাগ করতেছি, ইন্টারলোবিউলার, ইন্ট্রালোবিউলার। ইন্টারলোবিউলারের মধ্যে আমরা বলব হচ্ছে মায়োফাইব্রোব্লাস্টোমা, তারপর হচ্ছে লাইপোমা, তারপর হচ্ছে ফাইব্রোমেটোসিস, আর একটা হচ্ছে এনজিওসার্কোমা। আর ইন্ট্রালোবিউলারে বলবো হচ্ছে আমরা ফাইব্রোএডিনোমা আর ফাইলোডস টিউমার। ভাই এই দুইটা পার্থক্য, মানে এই দুইটা যে ফাইলোডস টিউমার আর ফাইব্রোএডিনোমা, এটা ভাই শেষে একটা পার্থক্য বলে দিব, ঠিক আছে? এটা অনেক সময় ভাইবাতে জিজ্ঞাসা করা হয় আরকি, বুঝছেন? এমনিতে রিটেন ঐরকম আসে না। আচ্ছা, এটা গেল স্ট্রমাল টিউমার। এবার আসি আমরা প্যারেনকাইমাল টিউমারে। প্যারেনকাইমাল টিউমার আমরা কয়েকটা ভাগে ভাগ করব। ফার্স্টে আমরা বলব হচ্ছে প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ উইথ এটিপিয়া, অর্থাৎ এগুলো হচ্ছে প্রিকারসর লেশন। যেমন এটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, এটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লাসিয়া। এরপরে আমরা বলব হচ্ছে কার্সিনোমা ইন সিটু, যেমন ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, লোবিউলার কার্সিনোমা ইন সিটু। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু আবার ৩ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কমেডো ডিসিআইএস, নন কমেডো ডিসিআইএস, আর একটা হচ্ছে পেজেটস ডিজিজ। তো কমেডো বাবা কি বুঝায়? কমেডো হচ্ছে বুঝায় হচ্ছে যে এখানে আ হাই প্লিওমরফিজম রেট থাকবে, আ হাই গ্রেড নিউক্লিয়াই থাকবে, সেন্ট্রাল এরিয়া অফ নেক্রোসিস থাকবে। এগুলো হচ্ছে কমেডো ডিসিআইএস এর ফিচার। এগুলো যেখানে থাকবে না সেটা হচ্ছে নন কমেডো ডিসিআইএস এর ফিচার। মানে ভাইস ভার্সা, উল্টায় ফেলবে আরকি এটা, এই ২ টাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার কার্সিনোমা ইন সিটু। এবার আসি আমরা হচ্ছে ইনভেসিভ কার্সিনোমা। ইনভেসিভ কার্সিনোমাতে তোমার ডাক্টাল কার্সিনোমা, মানে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, তারপর হচ্ছে টিউবুলার ক্রিব্রিফর্ম, তারপর হচ্ছে মেডুলারি মেটাপ্লাস্টিক, আরেকটা হচ্ছে মিউসিনাস। আরেকটা বাকি রয়ে গেছে পেপিলারি। এগুলো হচ্ছে আমাদের ইনভেসিভ কার্সিনোমা। আচ্ছা, এছাড়া কিছু সেকেন্ডারি সোর্স থেকেও কিন্তু ব্রেস্ট কার্সিনোমা হতে পারে। যেমন হচ্ছে তোমার নন হজকিন্স লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, হ্যাঁ? টি-সেল লিম্ফোমা, এগুলোও কিন্তু আমাদের ক্লাসিফিকেশনে বলতে হবে, লিখতে পারতে হবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ফাইলোডস টিউমার, ফাইব্রোএডিনোমাটা ভাই বলছিলাম বলবো, এটা এখন বলে নেই, পরে ভুলে যেতে পারি। ফাইলোডস টিউমারটা ২ টাই হচ্ছে বিনাইন টিউমার, কিন্তু ফাইলোডস টিউমারের সাথে সাধারণত ফাইব্রোএডিনোমার কিছু পার্থক্য থাকে। অর্থাৎ ফাইলোডস টিউমারের ম্যালিগন্যান্ট পটেনশিয়াল থাকে। যেমন হচ্ছে এখানে কি থাকে? হাইয়ার সেলুলারিটি, হাইয়ার মাইটোটিক রেট, তারপর হচ্ছে স্ট্রোমাল প্রলিফারেশন, তারপর হচ্ছে ইনফিলট্রেশন অফ দ্য বর্ডারস, হ্যাঁ? এগুলো প্রেজেন্ট থাকে। তো যেহেতু এখানে দেখতেছি আমরা যে হাইয়ার সেলুলারিটি আছে, হাইয়ার মাইটোটিক রেট আছে, সুতরাং আমরা এটা বলতে পারি যে ফাইলোডস টিউমারের একটা ম্যালিগন্যান্ট পটেনশিয়াল থাকে, which is not present in fibroadenoma। আচ্ছা, এই গেল। এবার আমরা পড়বো হচ্ছে যে কিছু লাম্প ডিসঅর্ডারস অফ দি ব্রেস্ট। তো লাম্পি ডিজিজ লাম্পি লেশনস অফ দি ব্রেস্ট যদি আমরা বলি তাহলে বলবো হচ্ছে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোএডিনোমা, ফাইব্রোএডিনোসিস, মেস্টাইটিস, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, হেমাটোমা, তারপর হচ্ছে লাইপোমা, কার্সিনোমা অফ দি ব্রেস্ট, ইডিওপ্যাথি। একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে এখানে স্যার ম্যাডামরা যে ফাইব্রোসিস্টিক ডিজিজের সাথে ফাইব্রোএডিনোমার পার্থক্য কোথায়? দেখা গেছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজটা মোর ডিফিউজড থাকে, যেখানে ফাইব্রোএডিনোমা হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব। তো এটা কিন্তু শিখতে হবে যে কোনটা ডিফিউজড, কোনটা ওয়েল সার্কামস্ক্রাইব।
মানে হঠাৎ যেন জিজ্ঞাসা না করলে মানে অবাক না হয়ে যাও, বুঝছো? এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন। তোমরা যারা টার্ম দিছো হয়তো এতদিনে দেখছোই যে এটা স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করে। আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে যে যদি এরকম একটা সিনারিও থাকে যে লাম্প ডিসঅর্ডারস অফ দ্য ব্রেস্ট নিয়ে সাধারণত একটা সিনারিও প্রেজেন্ট থাকতে পারে। সাধারণত এটা ব্রেস্ট কার্সিনোমা রিলেটেডই থাকে যে ধরো একটা 60 মানে 60 বয়সী একটা মহিলার একটা লাম্প পাওয়া গেছে যেটা হচ্ছে হার্ড, তারপর হচ্ছে তোমার প্রোগ্রেসিভলি এনলার্জিং, যেখানে স্কিনে ডিম্পলিং প্রেজেন্ট আছে, তাহলে সেটা ডায়াগনোসিস কি? সেটা হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট। কিছু ইনভেস্টিগেশন, ওই যেভাবে বলছি প্রতিটা সিস্টেমে এরকম সিনারিও বেসড কোয়েশ্চেন থাকে, ইনভেস্টিগেশন শিখতে হয়। ইনভেস্টিগেশন এখানে আমরা ৫-৬টা পড়বো, যেমন এফএনএসি, তারপর হচ্ছে হিস্টোপ্যাথোলজি, সাইটোলজি অফ দ্য মানে নিপল ডিসচার্জ, তারপর হচ্ছে মেমোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, এগুলো যদি লিখে ফেলো তাহলে ফুল মার্কস। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমাতে। ব্রেস্ট কার্সিনোমাতে ভাই তো বলেই আসছে কি কি মরফোলজিক্যাল ভেরিয়েন্টস আছে। কি কি মরফোলজিক্যাল ভেরিয়েন্টস আছে। ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা খুবই ফ্রিকোয়েন্টলি সবাইকে ধরা হয় সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস আর প্রগনোস্টিক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টরস যদি ভাই বলি, যেমন হচ্ছে মানে এই সকল ফ্যাক্টর থাকলে ব্রেস্ট কার্সিনোমার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। যেমন কিছু জার্মলাইন মিউটেশন, যেমন হচ্ছে তোমার ব্রাকা আর BRCA1 আর BRCA2, এই জার্মলাইন জিনগুলোতে যদি মিউটেশন থাকে তাহলে সাধারণত ব্রেস্ট কার্সিনোমা হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে তোমার ব্রেস্ট কার্সিনোমা ইন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন মা, তারপর হচ্ছে বোন, তারপর হচ্ছে মেয়ে। কিন্তু যদি এই মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ গুলা পোস্ট মেনোপজাল হয়, যখন তারা এফেক্টেড থাকে, তাহলে কিন্তু সেটা তেমন ফ্যাক্টর না। আচ্ছা, এছাড়া কিছু রেস, যেমন হচ্ছে তোমার নন হিস্প্যানিক, হোয়াইট উমেন, তারপর হচ্ছে অ্যাশকেনাজি জিউস, এদের ক্ষেত্রে সাধারণত ব্রেস্ট কার্সিনোমা হওয়ার ঝুঁকিটা বেশি। তারপরে যদি আমরা বয়সটা বলি, যাদের বয়স 70 থেকে 80 তখন কিন্তু এটা পিকে চলে যায়। এছাড়া আমরা যদি আরেকটা বলি যে এইজেড মেনার্কি, এইজেড মেনোপজ, যাদের ক্ষেত্রে মেনার্কিটা আগে হয়, যাদের ক্ষেত্রে মেনোপজটা পরে হয়, অর্থাৎ একটা লং রিপ্রোডাক্টিভ লাইফ যাদের আছে, তাদের ক্ষেত্রে সাধারণত ব্রেস্ট কার্সিনোমার ঝুঁকিটা অনেক বেশি। এছাড়া যদি এখানে বিনাইন ব্রেস্ট ডিজিজ প্রেজেন্ট থাকে, ওই যেভাবে ফার্স্টেই বলছিলাম, প্রিকারসর কিছু লেশন, যেমন এটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, এটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লাসিয়া, এগুলো প্রেজেন্ট থাকলে সাধারণত ব্রেস্ট কার্সিনোমা হতে পারে। এছাড়া কিছু ডিজিজের এক্সপোজার, যেমন এস্ট্রোজেন এক্সপোজার, অর্থাৎ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কেউ যদি নিয়ে থাকে। এছাড়া হচ্ছে তোমার অ্যালকোহল, টোবাকো, ঠিক আছে, রেডিয়েশন। কেউ যদি 40 বছরের বয়সের পরে মোটা হয়, অর্থাৎ এখানে অবেসিটি কি হচ্ছে, যদি 40 বছরের বয়সের পরে হচ্ছে, তখন তাহলে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, এর আগে কিন্তু না। তারপর হচ্ছে তোমার ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, ঠিক আছে, ইনক্রিজ ডেন্সিটি অফ দ্য ব্রেস্ট টিস্যু, এই কয়েকটা রিস্ক ফ্যাক্টর যদি বলতে পারো তাহলে খুবই ভালো। জার্মলাইন মিউটেশন দেখো ভাই, দুইটা জিনের কথা বলছিলাম, যে BRCA1 আর BRCA2, মানে BRCA1 আর BRCA2। তবে রবিনসে 4টা আছে। তোমরা যদি স্যার মানে ম্যাডামরা কখনো জিজ্ঞাসা করে যে কি কয়েকটা জিন আছে, মানে কয়টা জিন রেসপন্সিবল, বলবা যে 4টা। কি কি? একটা তো BRCA1, আর একটা হচ্ছে BRCA2, আর একটা হচ্ছে তোমার CHEK2, আর একটা হচ্ছে P53। CHEK, CHEK2 আর P53, ঠিক আছে? এগুলো একটু বলে নিও, মুখস্থ রাখো, তাইলেই হবে। এটা গেল হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টরস। এবার আসি আমরা হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি আছে? প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে মানে নরমালি যেরকম হয় আরকি, যে হচ্ছে তোমার কার্সিনোমা ইন সিটুর সাথে ইনভেসিভ কার্সিনোমা। যদি কার্সিনোমা ইন সিটু থাকে তাহলে বেটার প্রগনোসিস। তারপর হচ্ছে তোমার ডিস্টেন্ট মেটাস্টাসিস থাকলে খারাপ প্রগনোসিস। লিম্ফেটিক যদি মেটাস্টাসিস হয় তাহলে আমরা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি করে দেখতে পারি। ট্রিটমেন্ট আমরা মডালিটি ওইরকম চিন্তা করলাম, তাই না? তারপরে আমরা বলতে পারি যে টিউমার সাইজটা। এখন এখানে আবার একটা কাহিনী আছে। আমি একটু পরে বলতেছি, তাহলে টিউমার সাইজ আপাতত যে জেনে রাখো, যত বড় টিউমারের সাইজ তত খারাপ প্রগনোসিস। আচ্ছা, এছাড়া যদি কারো ইনফ্লামেটরি কার্সিনোমা থাকে, ভাস্কুলার ইনভেশন থাকে, তাহলে কিন্তু খারাপ প্রগনোসিস, ঠিক আছে? এগুলা গেল হচ্ছে আমার মানে ক্লিনিক্যাল প্রগনোস্টিক ফ্যাক্টর। কিছু আছে টিউমার বায়োলজি রিলেটেড প্রগনোস্টিক ফ্যাক্টর। এখানে ভাইয়া কিছু মলিকুলার মার্কারের কথা আমি বলবো। যেমন হচ্ছে আ মলিকুলার মার্কার হিসেবে কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন হচ্ছে কিছু আছে হরমোন রিসেপ্টর। যেমন এস্ট্রোজেন রিসেপ্টর মানে ER, তারপর হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টর PER, তারপর হচ্ছে হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর বা HER2, তোমরা অনেক সময় বলে থাকো, তাই না? এগুলাকে এই ৩টাকে আমরা বলতেছি হচ্ছে মলিকুলার ক্লাসিফিকেশন ব্রেস্ট ক্যান্সার। মলিকুলার ক্লাসিফিকেশন ব্রেস্ট ক্যান্সার সাধারণত আবার 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে লুমিনাল A, লুমিনাল B, HER2 এনরিচড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ট্রিপল নেগেটিভ। লুমিনাল এ হচ্ছে আমাদের এস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, প্রজেস্টেরন রিসেপ্টর পজিটিভ, HER2 হচ্ছে তোমার হচ্ছে HER2 নেগেটিভ। আর লুমিনাল বি যেটা, এখানে ER পজিটিভ, PR পজিটিভ, HER2 পজিটিভ। HER2 এনরিচড যেটা, HER2 এনরিচড হচ্ছে শুধুমাত্র HER2 পজিটিভ, বাকি দুইটা নেগেটিভ। আর ট্রিপল নেগেটিভ যেটা, ট্রিপল নেগেটিভ হচ্ছে 3টা নেগেটিভ, ER নেগেটিভ, PR নেগেটিভ, HER2 নেগেটিভ। এই যে এখন মানে তখন যে ER PR পড়তেছি, এগুলো ইম্পর্টেন্সটা কোথায়?
এগুলো ইম্পর্টেন্স হচ্ছে প্রগনোসিসে বা ট্রিটমেন্ট মডালিটিতে। দেখা গেছে যদি কারো এস্ট্রোজেন রিসেপ্টর বা হরমোন রিসেপ্টরগুলো প্রেজেন্ট থাকে, তাহলে সাধারণত আমরা ট্যামক্সিফেন দিয়ে ট্রিটমেন্ট করি, অর্থাৎ অ্যান্টি এস্ট্রোজেন ড্রাগ দিই। আর যদি কারো HER2 পজিটিভ থাকে, তাহলে আমরা দিব হচ্ছে তোমার বায়োলজিক্যাল ড্রাগ, যেটাকে হচ্ছে আমি যদি জেনেরিক নামটা বলি তাহলে সেটা হচ্ছে ট্রাস্টুজুমাব, আর যদি ট্রেড নাম বলি তাহলে সেটা হচ্ছে হারসেপ্টিন। তাহলে ট্রাস্টুজুমাব আর হারসেপ্টিন দুইটা জেনেরিক আর ট্রেড আর কি। আচ্ছা, তাহলে যদি ওই যে একটু আগে বলছিলাম ট্রিপল নেগেটিভ, ট্রিপল নেগেটিভ যদি কারো থাকে, মানে মলিকুলার ক্লাসিফিকেশনে যদি ট্রিপল নেগেটিভ পাওয়া যায়, তাহলে সেটা সাধারণত ওয়ার্স্ট প্রগনোসিস। আর যদি ER PR পজিটিভ থাকে, এগুলো সাধারণত বেটার প্রগনোসিস ইন্ডিকেট করে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু অনেক সময় আমরা পড়ি না। সো এটা একটু বুঝে শুনে পইড়ো যে কি কোনটা কি মিন করে, কোনটা পজিটিভ থাকলে কি ট্রিটমেন্ট দিব, HER2 পজিটিভ থাকলে কি ট্রিটমেন্ট দিব। জেনেরিক নাম কিন্তু বলতে হবে, বুঝছো? আগে তুমি ট্রাস্টজুমাবটা বলবা, স্যার যদি শুনতে চায় বা ম্যাডাম যদি শুনতে চায় এটার ট্রেড নাম কি, তখন তুমি হারসেপ্টিন বলবা। শুরুতেই কিন্তু ট্রেড নাম বলবা না, মানে কমার্শিয়াল নামটা বলবা না। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ব্রেস্ট থেকে। ভাই একটু দেখে নেই আর কিছু বাদ দিচ্ছি কিনা। আমার মনে হয় আমি কিছু বাদ দেইনি। হ্যাঁ? আচ্ছা, আমার মনে হয় আমি সবকিছুই বলে দিছি। ঠিক আছে? তোমাদের যদি তাও কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনোটা ক্লিয়ার না হও তোমরা, ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভাইয়াকে ইনবক্সও করতে পারো। ভাইয়া যদি পারি, মানে আমার আওতায় যদি থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়া আজকে আমাদের মোটামুটি সিস্টেমিক প্যাথোলজিটা শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করছি যতটা সহজ করে উপস্থাপন করার, তোমাদের কাছে ঐরকমই তুলে ধরতে। আশা করি তোমাদের এতে কিছু হইলেও, অল্প হইলেও একটু লাভ হইছে আরকি। ঠিক আছে? আচ্ছা। তো নেক্সট ভাইয়া হেমাটোলজি সেশন শুরু করব। হেমাটোলজি ২ টা বা ৩ টা হয়তো সেশন নিব। তাহলে মানে আমার সেশনগুলো শেষ হয়ে যাবে আরকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থাইকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।